আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইকেল সংবাদে আপনাদের সাথে আছি আমি সাকলাম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ। চা খাতে গুরুত্ব বাড়িয়েছে সরকার। জাতীয় চা দিবসের অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী, চায়ের মান উৎকর্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়ার তাগিদ। বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ নয়, অপরাধের বিচার হবে বললেন ওবায়দুল কাদের। লুটের রাজত্ব কায়েম করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। কর্মী পাঠানো নিয়ে সৃষ্ট জটিলতার দায়ে মালয়েশিয়া সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওপর চাপানো দায়রা। অনিয়ম প্রমাণিত হলেও অর্থ ফেরতের আশ্বাস। ভাড়াতে এসে যে সম্মোহনের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে নারীদের স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী। প্রতারক চক্রের মূল হোতা সহ 2 সদস্য গ্রেপ্তার। দেব পুরো খবর। চা শ্রমিকদের প্রতি বাগান মালিকদের আরও আন্তরিক ও যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বহুমুখীকরণের পাশাপাশি গবেষণার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 1854 সালে সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় চা চাষ। বর্তমানে দেশে 168টি বৃহৎ ও 8000-এরও বেশি ক্ষুদ্র চা বাগান রয়েছে, যেখান থেকে গেল বছর উৎপাদন হয়েছে 102 মিলিয়ন কেজি চা। প্রধান অর্থকরী ফসল এবং রপ্তানি পণ্য হিসেবে চায়ের ঐতিহ্য প্রসারে প্রতি বছরের মতো এবারও 4 জুন পালিত হচ্ছে জাতীয় চা দিবস হিসেবে। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের সর্বাত্মক এই শিল্পে বিশেষ অবদান রাখা 8 ক্যাটাগরিতে 7টি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তিকে প্রদান করা হয় জাতীয় চা পুরস্কার 2024। পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সহ এই শিল্পের প্রসারে চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন শেখ হাসিনা। আমাদের যারা চা তুলে চা শ্রমিক, তাদেরকে কিন্তু ওই ভারতের বিভিন্ন জায়গা থেকে নিয়ে সেখানে বাগানে কাজ করানো হতো। কোনো কর্মঘণ্টা ছিল না, তাদের কোনো ভালো মন্দ দেখতো না, কোনো কিছু করতো না, সব থেকে অবহেলিত ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। তাদের ভালো মন্দ সব কিছু তিনি দেখতেন এবং তাদেরকে নজর দেন, এবং চার উৎপাদন বাড়ানোর জন্য তিনি টি রিসার্চ স্টেশন নামে একটা ল্যাবরেটরি স্থাপন করেন, লাইব্রেরি স্থাপন করেন শ্রীমঙ্গলে, এবং সেই সাথে সাথে চা বোর্ডের কর্মকর্তাদের জন্য কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সেই সুবিধাও চালু করেন। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যত্নবান হলে বাড়বে উৎপাদন, বাড়বে আয়। চা বাগান মালিকদের প্রতি এমন পরামর্শ দেন সরকার প্রধান। চা শ্রমিক যারাই কাজ করান, শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। কাজে সেই শ্রমিকদের প্রতি আপনাদের আরও যত্নবান হতে হবে। তাদের ছেলে মেয়েদের স্বাস্থ্যের ব্যবস্থা করা, তাদের নিজেদের চিকিৎসার ব্যবস্থা, তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের নানা ধরনের অসুবিধা দূর করা, এদিকে দৃষ্টি দিতে হবে। বৈশ্বিক চাহিদা বিবেচনায় চায়ের বৈচিত্র্য আনার পাশাপাশি গবেষণার উপর জোর দিতে তাগিদ দেন প্রধানমন্ত্রী। এখন কিন্তু মানুষের রুচিও বদলে যাচ্ছে। আপনারা জানেন এখন চা শুধু চায়ের পাতার চা না, এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমি আগেও বলছি সবসময় যে অ্যারোমা টি উৎপাদন করা, বিভিন্ন অ্যারোমা মানে বিভিন্ন ধরনের যেন ফ্লেভার থাকে, সেই ধরনের চায়ের কিন্তু চাহিদা অনেক বেশি। এখন হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে, মশলা টি সেটাও চলে বাজারে। তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায়, অর্থাৎ যেমন এখন তুলসী পাতা ব্যবহার হয়, নানা ধরনের ঔষধি পাতা ব্যবহার হয়, বিভিন্ন ধরনের ফুল, জেসমিন টি সেটাও তো খুব বাজারজাত হয়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেনজির ও আজিজ আওয়ামী লীগের কেউ না, তাদের দুর্নীতির বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের আছে। সকালে রাজধানী তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যে দলের প্রধান খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, আজ সেই বিএনপি দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলছে। বিএনপিকে দুর্বৃত্তের জন্মদাতা বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। বিরোধী দল বিএনপি আজকে দুর্নীতির বিরুদ্ধে কথা, তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে আজকে সাজা ভোগ করছে। বেগম খালেদা জিয়া আশরাফুল হুদার কথা মনে আছে? পুলিশের এটা কাজ সৃষ্টি, রকিবুল হুদার কাজ সৃষ্টি, এসপি কোহিনুর কাজ তো মির্জা ফখরুল অন্ধকারে দিন ছুটছেন, ভুলে গেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র বিরোধী বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেছেন, একনায়কতন্ত্রে বিশ্বাসী বলেই গেল 15 বছর জনগণের ম্যান্ডেট ছাড়াই তারা ক্ষমতা দখল করে আছে এবং একই সাথে ক্ষমতা ধরে রাখতে একটি শ্রেণীকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে লুটের রাজত্ব কায়েম করেছে। চট্টগ্রামে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। আন্দোলনের মধ্য দিয়ে সরকার হটাতে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের আইইবি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম ফোরাম। বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশে একনায়কতন্ত্র কায়েম করতে একটা শ্রেণীকে গত 15 বছর থেকে অন্যায় সুযোগ দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যে শাসন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগ, এরা সবসময় গণতন্ত্রের বিরোধী। এই জন্য 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে বিনা ভোটে জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই আজকে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে দখল করে তারা ক্ষমতাটাকে দখল করে আছে। একটা দল, কিছু ব্যক্তি, কিছু অলিগার্স লুটপাটের সুবিধা করে দিয়ে এই দেশে তারা একটা লুটের রাজত্ব, চুরির রাজত্ব তৈরি করে চলবে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ইউএস স্যাংশন এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও তার দেশত্যাগ নিয়েও কথা বলেন তিনি। যে আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে, আর দেখেন এই সরকার কি করছে, তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করবে। সাবেক সেনাপ্রধানের উপরে মার্কিন স্যাংশন আসে। কি কি কারণে তার স্যাংশন দেওয়া হচ্ছে? তাহলে দুর্নীতি একটা প্রধান জিনিস। জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের উপরও জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বেশি করে ট্যাক্স স্বীকার করে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এদিকে রাজধানীতে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দলের নেতাকর্মীরা ন্যায় বিচার বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন। বিএনপি সহ অঙ্গ সংগঠনের সারা দেশব্যাপী সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি করছি। এর আগে একই স্থানে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে 6 জুন ডেকেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে এদিন তিনি হাজির না হলে তার কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে, এমনটি জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক। বিকেলে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে বেনজির চাইলে অনুসন্ধান কর্মকর্তা তাকে আরও 15 দিন সময় দিতে পারবেন বলে জানান তিনি। দুদক যাকে নোটিশ করবে সে আসতে বাধ্য কি বাধ্য না আইন সুস্পষ্ট বলেনি। সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই, আর তার সুযোগ আছে সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই। তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে, প্রমাণিত না হলে অব্যাহতি পাবে। এই হল আইনের বিধান। চতুর্থ ধাপ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।
নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশে বিজিবির 175 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। চতুর্থ ধাপে 60 উপজেলার মধ্যে 6টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং 54টি উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে 5 জুন। নির্বাচনে দুর্গম এলাকার 197টি কেন্দ্রে আগের দিন ব্যালট পেপারে পাঠানো হবে, আর ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে 4,947টি কেন্দ্রে। এ ধাপে মোট 721 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 1,43,57,820 ভোটার তাদের ভোট প্রদান করবেন। মালয়েশিয়া কর্মী পাঠানো নিয়ে যে সংকট তৈরি হয়েছে এর দায় মালয়েশিয়া সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও জানিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা। দুপুরে যে 100টি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তাদের নিয়ে সংবাদ সম্মেলনে বায়রার নেতারা এ দাবি করেন। বলেন, নির্দিষ্ট সময়ের পরও মালয়েশিয়ার সরকার ভিসা ইস্যু করছে। কর্মীদের শেষ মুহূর্তে পাঠানো যাবে না জেনেও ছাড়পত্র দিয়েছে মন্ত্রণালয়। আমিনা হীরা রিপোর্টে বিস্তারিত। বিদেশে গেলেই ছুঁয়ে দেখা সম্ভব সোনার হরিণ, উপার্জন হবে অনেক, এই ভাবনা থেকেই কেউ জমি জমা সব বিক্রি করেছেন, কেউ বন্ধক রেখেছেন স্বর্ণ, কেউ কেউ আবার ঋণ করে টাকা জোগাড় করেছিলেন মালয়েশিয়ায় যেতে। অনুমোদন ও ভিসা হওয়ার পরও কয়েক হাজার বাংলাদেশি কর্মীর সে স্বপ্ন ভেঙেছে গেল 31 মে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য বলছে 17,000-এর মতো কর্মী ভিসা পাওয়া সত্ত্বেও পারেনি মালয়েশিয়া যেতে। তবে বায়রার পক্ষ থেকে বলা হচ্ছে, মন্ত্রণালয় 17,000 কর্মীর কথা বললেও প্রকৃতপক্ষে শতভাগ প্রক্রিয়া সম্পন্ন করে 5 থেকে 6,000-এর মতন কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। কর্মীদের বিদেশ যাওয়ার প্রক্রিয়া অসম্পূর্ণ হওয়াকে কেন্দ্র করে যেসব এজেন্সির দিকে অভিযোগের তীর উঠেছে তাদের নিয়ে সংবাদ সম্মেলনে বায়রার নেতারা দাবি করেন, বর্তমান সংকটের দায় মালয়েশিয়া সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও। মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়কে বলেছিলাম, পাইপলাইনে যে পরিমাণ কর্মী আছে এবং ফ্লাইট যদি এই থাকে তাহলে এই 31 তারিখে এই লোকগুলো পাঠানো সম্ভব নয়। সেখানে আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়কে, আপনারা এই টাইমটা বাড়ানোর জন্য মালয়েশিয়ান অথরিটিকে একটা চিঠি লেখেন। ওখানকার অথরিটি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। যদি আমি 31 তারিখে আমার জন্য ডেডলাইন থাকে, তাহলে মের 15 তারিখে ওনারা ই ভিসা ইস্যু করে বন্ধ করে দিলে আমি তখন এটাকে আমার প্রস্তুতিটা নিতে পারতাম। বাইরের নেতারা আরো বলেন, যেসব কর্মীরা সকল প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়া যেতে পারেননি তাদেরকে দেশটিতে প্রেরণের ব্যবস্থা করা হবে। যদি সে কাজ সম্ভব না হয় তাহলে সকল কর্মীদের অর্থ ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের রিক্রুটেন্সি যারা পাঠিয়েছে প্রত্যেকে আমরা মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করব। মন্ত্রণালয় যেভাবে নির্ধারণ করে দেয় আমরা সেভাবে আমাদের এই কর্মীদের যে তাদের ন্যায্য পাওনাটা তাদেরকে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই এই সংকট নিরসনের চেষ্টা চলছে বলেও জানান বায়রার নেতারা। আমিনা হীরা, মাই টিভি, ঢাকা। প্রথমে দেখানো হয় ইউরোপে ভালো চাকরি আর নাগরিকত্বের স্বপ্ন, তারপর লিবিয়া নিয়ে করা হয় জিম্মি। সেখানে নির্যাতন করে ভিডিও কলে দেখানো হয় স্বজনদের। লিবিয়ায় এমন অমানবিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে কান্নায় ভেঙে পড়েন সর্বশান্ত হওয়া যুবক রোমেল। সেখানে কার্পেটের কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলা হলেও উল্টো চাওয়া হয় মুক্তিপণ। এ ঘটনায় মানব পাচার মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। আবু সাইদ অপুর আরো একটি রিপোর্ট। টাকা ছাড়া কোনো কিছুই চলবে না। অনেক স্বপ্ন নিয়ে মাথা গোজার শেষ আশ্রয়টুকু বিক্রি করে ভুক্তভোগী রোমেলের চাচাতো ভাই আসামি রহমতুল্লাহর মাধ্যমে দালাল চক্রের ফাঁদে পা দিয়ে পাড়ি জমান লিবিয়ায়। লিবিয়ায় যাওয়ার পর রোমেল দেখতে পান ভিন্ন চিত্র। কাজ ও উন্নত জীবনের স্বপ্নে বিদেশে পাড়ি জমানো বাঙালিদের নির্মম নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয় রোমেলের সামনেই। এরপর থেকে শুরু হয় রোমেলের ওপর অমানবিক ও নির্মম নির্যাতন। আর ভিডিও কলে তার পরিবারকে দেখিয়ে 12টি বিকাশ নম্বর ও একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মুক্তিপণ চাওয়া হয় 12 লাখ টাকা। এ ঘটনায় মানব পাচার মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। মামলা করা হয় 7 জন সহ অজ্ঞাত আরও 10 জনের বিরুদ্ধে। উদ্ধার করা হয় 22টি সিম, নগদ অর্থ, 9টি মোবাইল ফোনও। এ সময় রোমেল ও তার বাবা তুলে ধরেন লিবিয়ায় কাজ দেওয়ার কথা বলে নির্মম নির্যাতনের করুণ বর্ণনা।
আমি অনেক গুনে গুনে করছি, তাদের হাতে পায়ে ধরে দিয়ে ভাই আমার দুইটা মেয়ে আছে, এরকম এরকম নাই গল্প। একটা মেয়ের 15 মাস, একটা মেয়ের 5 বছর পর হয়েছি। মানে এগুলো আরো তোরা শুনতে গেছে না, তাদের কথা হচ্ছে মানে টাকা লাগবে। আমরা তো মুসলমান তুই বাংলাদেশে থেকে থাকাস, তুই আমরা একটু সময় দে, আমরা তো একটু দেশে গাওয়াতে মাইক দিয়ে হলে আমরা তো একটু হাজার তো আমার ছেলে আমি উদ্ধার করবো। 1.5 লক্ষ টাকা মুক্তিপণ দেওয়ার পরেও রোমেলের ওপর চলে নির্মম নির্যাতন। বিদেশে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চক্রের মূল হোতা সোহেলকে আটক করা হয় বলে জানান পিবিআই এর নরসিংদী পুলিশ সুপার, সম্প্রতি পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। ভিকটিমের কাছে আমরা অনেক তথ্য জেনেছি এবং ভিকটিম একটা পর্যায়ে কোর্টে উপস্থাপন করা হলে ভিকটিম বিস্তারিত তথ্য সহ কোর্টে 164 এর বিস্তারিত তথ্য প্রদান করে। তবে বাকিদেরও আইনের আওতায় আনতে পিবিআই কাজ করছে বলেও জানান তিনি। তারা যে দেশের বাইরে গিয়ে এরকম ভয়াবহ পরিবেশের মুখোমুখি হবে এটা বিশ্বাস করা যায় না এবং এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। যখন আমাদের ভাড়াটিয়া ছদ্মবেশে বাসায় প্রবেশ করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে নারীদের স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা সহ দুজনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এই চক্রের সাথে আরও অনেকে জড়িত রয়েছে বলে জানান র্যাবের মুখপাত্র কমান্ডার আরাফাত। বিস্তারিত আবু সাইদ অপু রিপোর্টে। আমি যে বাসায় যাই, ওই বাসায় এরকম একটা দল আগে করে আমি পানিতে রাখি। এভাবেই মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ভাড়াটিয়া ছদ্মবেশে বাসায় প্রবেশ করে কৌশলে বাড়ির মালিকদের ধোঁকা দিয়ে নকল স্বর্ণকে বানানো হতো আসল স্বর্ণ। আর এসব দেখে বাড়ির মালিকরা প্রলোভনে পড়ে তাদের সব স্বর্ণ প্রতারকদের হাতে তুলে দেয়। এরপর তারা লাপাত্তা হয়ে যায়। তবে এই চক্রের সাথে আরো বড় ধরনের কোনো চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। গেল 30 এপ্রিল খুলনার বানরঘাটি এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া সেজে কৌশলে বাড়ির মালিকদের স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা। এই ঘটনায় ভুক্তভোগী স্বামী খুলনার সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর এই লিখিত অভিযোগের ভিত্তিতে আলী হাসান সোহেল ও সালমা নামের 2 জনকে আটক করে। এরপর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম তুলে ধরেন তাদের কর্মকাণ্ডের কথা। গ্রেফতারকৃত অপরাধীদের নাম হচ্ছে মোহাম্মদ আলী হাসান সোহেল 53 এবং মোসাম্মদ সালমা। এরা দুজনেই কুমিল্লার দাউদকান্দি এলাকার অধিবাসী। বাড়িওয়ালি কিংবা মহিলাদের একটা বিশ্বস্ততার জায়গা তৈরি করে তাদের হাত থেকে বা তাদের গায়ের স্বর্ণালংকার কিংবা তাদের কাছে রক্ষিত স্বর্ণালংকার পরিষ্কারের একটা অভিনয় দেখায় এবং এই হাত সাফাইয়ের মাধ্যমে তারা প্রতারণার কাজটা শেষ করে এক পর্যায়ে তারা সটকে পড়ে। আর এ সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, 2টি স্বর্ণের কানের দুল, একটি ইমিটেশন নেকলেস, প্লাস্টার মোম, 2টি মোবাইল এবং নগদ 500 টাকা জব্দ করা হয়। আর এছাড়াও তাদের সাথে আরো বড় ধরনের সংঘবদ্ধ চক্র রয়েছে বলেও জানান র্যাবের এই মুখপাত্র। ভিডিও এবং স্থিরচিত্রের মাধ্যমে আমরা ভিকটিমের সাথে যোগাযোগ করে আমরা ভিকটিমের কাছ থেকেও কনফার্ম করেছি যে এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি সেখানে ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করেছিলেন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় আরেক আসামি তানভীর ভূঁইয়া স্বীকারোক্তি দিয়েছেন। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেন তানভীর। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করা হয়। দুপুরে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তানভীর ভূঁইয়াকে আদালতে হাজির করা হয়। এর আগে সোমবার আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় জবানবন্দি দিয়েছেন আরেক আসামি শিলাস্তি রহমান। গত 22 মে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলাটি দায়ের করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক স্বরূপ হত্যার ঘটনায় চাচাসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ঢাকা ও ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলার ধোবাউড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন স্বরূপের চাচা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস আলী, তার শালক আহাদুজ্জামান ফারুক ও লাশ বহনকারী গাড়ির ড্রাইভার আব্দুল হান্নান আকন্দ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া জানান, ইলিয়াসের মেয়ে ইভার সাথে কানাডা প্রবাসী একজনের বিয়ে হয়। গত 12 মে ইভা গোপনে ওমর ফারুক স্বরূপকে বিয়ে করলে
ইভার পরিবার মেনে নেয়নি। তার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এরপর লাশটাকে এই ট্রলি ব্যাগে করে তারা এটা আমাদের এই যে মন্তলা যে সুতিয়াখালী ব্রিজের ওখানে ডাম্পিং করে, এবং এরপরে আমরা এই যখন নিশ্চিত হই কিভাবে আমরা গাঙ্গিনার পারে যে আমরা যে দোকান থেকে লাগেজটা ক্রয় করে সেই দোকানের ভিডিও ফুটেজ আমরা এখানে অনুসন্ধান করি। আসছে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রায় 30টি ভোগ্যপণ্যে কমছে উৎস কর। অর্থনীতিবিদরা বলছেন এসব পদক্ষেপের পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতা বাড়াতে হবে। ডলারের বিপরীতে টাকার মূল্যমান স্থিতিশীলের পাশাপাশি কমাতে হবে অপচয়, আর প্রকল্প বাছাই হতে হবে আরও যত্নশীল। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দেশে দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি 10% কাছাকাছি। বাজারে অর্থের সরবরাহ কমাতে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে কেন্দ্রীয় ব্যাংক। তবুও বাগে আসছে না নিত্যপণ্যের বাজার। এমন বাস্তবতায় আসছে বাজেটে প্রায় 30টি ভোগ্যপণ্যের কমছে উৎসে কর। প্রাথমিক তথ্য অনুযায়ী চাল, ডাল, গম, ভোজ্য তেল, চিনি, গুঁড়ো দুধ, বিভিন্ন ধরনের মশলা ও ফল আমদানিতে উৎসে কর কমছে। বাজেটে এসব পণ্যের উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন এসব পদক্ষেপ ছাড়াও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের বিপরীতে টাকার মূল্যমান স্থিতিশীল রাখতে হবে। সরকারকে সরে আসতে হবে নোট ছাপিয়ে ঋণ গ্রহণের মতো প্রবণতা থেকে। পাশাপাশি বড় ঘাটতি না রেখে বাজেট হতে হবে আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও বাস্তবধর্মী। বিলাসজাত দ্রব্যতে সরকার ট্যাক্স বাড়াতে পারে, যে নিত্যপণ্য যে দ্রব্য সেই দ্রব্যের ক্ষেত্রে অবশ্যই সরকারকে আপনার যে কর যেটা আছে এই করটা কিভাবে কমানো যায়, এবং যদি কর সিস্টেম না থাকে আমার দেশের উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কৃষকদের জন্য কোনো সাবসিডি দেওয়া, সার দেওয়া, বীজ দেওয়া, তারপর হচ্ছে আপনার তাদেরকে টেকনোলজিক্যাল যে সাপোর্ট দেয়, এগুলো যদি দেওয়া যেতে পারে আমার মনে হয় মুদ্রাস্ফীতিতে কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। এদিকে উচ্চ মূল্যস্ফীতি থেকে দরিদ্র জনগোষ্ঠীকে স্বস্তি দিতে সীমিত সাধ্যের মধ্যে সামাজিক নিরাপত্তা বলয় ও খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচিতে সরকারকে আরও জোর দিতে হবে বলেও মত তার। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এই ক্ষেত্রে সরকার যেটা করতে পারে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে আওতা সেটা আওতাটা বাড়াতে হবে। যদি বাড়ায় তার মানে হচ্ছে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণী যারা মুদ্রাস্ফীতির জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিছুটা এটা থেকে মুক্তি পাবে। এসব কর্মসূচির সুবিধা যেন প্রকৃত নিম্ন আয়ের মানুষ পায় সেটিও নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সিলেটে এক সপ্তাহ ধরে বন্যা কবলিত লাখ লাখ মানুষ। গত 27 মে জেলার 5টি উপজেলায় বন্যা দেখা দেয়। বর্তমানে 9টি উপজেলায় ছড়িয়ে পড়েছে বন্যার পানি। সিলেট সদর, কোম্পানিগঞ্জ, জৈতাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ, গোপালগঞ্জ, বিয়ানীবাজার ও বিশ্বনাথ উপজেলার মোট 6 লাখের অধিক মানুষ বন্যা কবলিত। এছাড়া মহানগরের অন্তত 28টি ওয়ার্ডের প্রায় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শুক্র শনিবার বৃষ্টি এবং উজানের ঢল থামায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তবে রবিবার ফের সিলেটে ভারী বৃষ্টি হয় বেড়ে যায় নদ নদীর পানি। ঘূর্ণিঝড় ইমালের তাণ্ডবে উপকূল দ্বীপ জেলা ভোলায় গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য গবাদি পশু হারিয়ে খামারি ও কৃষকরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। অপূরণীয় ক্ষতি কিভাবে পুষিয়ে নিবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। এদিকে গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর হাটে প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। নদী ও সাগর বেষ্টিত উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চারদিকে রয়েছে অসংখ্য ছোট বড় চরাঞ্চল। এসব এলাকায় কয়েক লাখ মানুষ গবাদি পশু লালন পালন করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে যায় চরগুলো। ভেসে গেছে অসংখ্য গবাদি পশু, হাঁস, মুরগি। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত কৃষক ও খামারি। 21 তারিখ রাত্রে বাচ্চা দিছে, পরে ঘূর্ণিঝড় আসে, আমার এই বাচ্চাগুলো প্রায় 1800-1900 বাচ্চার মতো মারা গেছে। প্রায় 3000 মুরগি উঠানোর পরে মুরগি 300-350 গ্রাম হয়েছে। 21 তারিখে উঠেছি, এর ভিতরেই হঠাৎ ঘূর্ণিঝড় আইসা আমার প্রায় 2000 মুরগির মতো মারা গেছে। ভোলায় ঘূর্ণিঝড়ে 2141 একর জমির চারণভূমি প্লাবিত হয়েছে। এতে 64,867টি গবাদি পশু ও প্রাণী আক্রান্ত হয়েছে। এর মধ্যে 898টি গবাদি পশু ও 15,212টি হাঁস মুরগির মৃত্যু হয়েছে। মোষ গরু বাসা গেছে, চরে 7-8 ফুট পানি হয়েছে। 25টার মতো ভেড়া পাচ্ছে না,
ছাগল পাইতেছে না। যদি প্রত্যেক চরে 2টা 3টা 5টা করে মসজিদ কিল্লা করে তাহলে বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় বা বিভিন্ন সময় আবহাওয়া খারাপ হইলে ওইটাতে গবাদি পশুগুলো আশ্রয় নিতে পারত। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ পেলে তা বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা এই ক্ষয়ক্ষতি পূরণের জন্য বা সাবসিডি দেওয়ার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। আমরা এটা পাইলে আমরা এগুলো সঠিকভাবে বিতরণ করবো ইনশাআল্লাহ। ভোলা জেলায় ঘূর্ণিঝড় রেমালে 7,43,08,450 টাকার গবাদি পশু ও পাখির ক্ষয়ক্ষতি হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। হাসপাতালে 14 দিন লড়াইয়ের পর চলে গেলেন অভিনেত্রী ও মডেল রিশতা লাবণী সীমানা। মাত্র 39 বছরে শেষ হল অভিনেত্রী সীমানার কর্মময় পথচলা। আজ সকাল 6টায় মারা যান তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন সীমানার ছোট ভাই এজাজ বিন আলী। সীমানার পরিবার জানায় 21 মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা। সেদিন রাত 11:30টার দিকে তাঁকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে জানতে পারেন মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে চিকিৎসকদের পরামর্শে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। গত শনিবার এই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। জানিয়ে দিব প্রবাস সংবাদ। কঠোর নিষেধাজ্ঞার পরও মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ একটি নৌবন্দরে পাওয়া গেছে ইসরায়েলি পণ্যবাহী কন্টেইনার। ঘটনার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী। উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি বলেন, পরিবহন মন্ত্রণালয়কে যত দ্রুত সম্ভব নিশ্চিত করতে হবে যে কোনো ইসরায়েলি কন্টেইনার মালয়েশিয়ার জল ও স্থল সীমানায় প্রবেশ করছে না, কারণ এর সাথে মালয়েশিয়ার জনগণের ইসরায়েল বিরোধী অনুভূতি সরাসরি জড়িত। মালয়েশিয়ার বন্দরে ইসরায়েল ভিত্তিক শিপিং কোম্পানির কোনো কন্টেইনার জাহাজে যাতে নোঙর করতে না পারে সেজন্য গত 2 মাস আগে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিষেধাজ্ঞা জারি করেন। দেশটির ভূখণ্ড এবং সমুদ্র সীমানায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চা খাতে গুরুত্ব বাড়িয়েছে সরকার। জাতীয় চা দিবসের অনুষ্ঠানে জানালেন প্রধানমন্ত্রী, চায়ের মান উৎকর্ষতা বাড়াতে উদ্যোগ নেয়ার তাগিদ। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নয়, অপরাধের বিচার হবে বলে ওবায়দুল কাদের। লুটের রাজত্ব কায়েম করেছে সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। চতুর্থ ধাপ উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণকাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। কর্মী পাঠানো নিয়ে সৃষ্ট জটিলতার দায় মালয়েশিয়ার সরকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপর চাপালো বায়রা। অনিয়ম প্রমাণিত হলে অর্থ ফেরতের আশ্বাস। ভাড়া দিয়ে সেজে সম্মোহনের মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে নারীদের স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী। প্রতারক চক্রের মূল হোতা সহ 2 সদস্য গ্রেফতার। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে